Welcome to Part History YouTube channel. To get regular notifications, subscribe our YouTube channel. আমাদের আজকের আলোচনার বিষয় প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতত্ত্বের ভূমিকা অনস্বীকার্য এবং তাকে কখনোই হালকাভাবে দেখা উচিত নয়। এক ধরনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে প্রত্নতত্ত্বের চর্চা ভারতে বেশি পুরাতন না হলেও স্বল্প সময়ের মধ্যেই ভারতে কিন্তু তা যথেষ্ট উন্নতি লাভ করেছে। প্রত্নতত্ত্বের আলোচনা করতে গিয়ে আমরা প্রধানত বিভিন্ন লেখ, মুদ্রা এবং বিভিন্ন ধ্বংসাবশেষ বা প্রত্নাবশেষ নিয়ে আলোচনা করব। আমরা যদি লেখর বিষয়বস্তুর দিকে নজর দিই তাহলে সেদিক থেকে বিচার করে লেখগুলিকে বেশ কয়েকটি ভাগে আলোচনা করা যেতে পারে, যেমন বাণিজ্যিক বা শিলমোহর, আধিভৌতিক, ধর্মীয়, প্রশাসনিক, গুণগান বা প্রশস্তি, নিবেদনমূলক, দানপত্র, স্মারক এবং সাহিত্যগত। বাণিজ্যিক বা শিলমোহরগুলির আলোচনায় প্রথমেই হরপ্পাতে প্রাপ্ত শিলগুলির কথা বলা যেতে পারে। বিভিন্ন বাণিজ্যিক পণ্য এবং মৃৎপাত্রের মতো বস্তুর উপরে এগুলি ছাপ দেওয়ার কাজে ব্যবহার করা হতো বলে অনুমান করা হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্যে যুক্ত বণিকেরা সম্ভবত এই ধরনের শিলগুলিকে ব্যবহার করত। পরবর্তীকালে অবশ্য নিগম, শ্রেণী বা ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেগুলিকে গিল্ড বলা হয়, সেগুলি শিল বা মুদ্রা গলানোর অধিকার ভোগ করতে শুরু করেছিল। তারা নানা ধরনের বাণিজ্যিক কার্যে শিলের ব্যবহার করত। হরপ্পা সংস্কৃতিতে খননকার্য চালিয়ে কিছু আধিভৌতিক শিলের সন্ধান পাওয়া গেছে, যেখানে অজানা কিছু কথা খোদাই করা হয়েছিল যার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সুতরাং সেগুলির বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা প্রায় অসম্ভব। অনুমান করা যেতে পারে সেখানে সম্ভবত বিভিন্ন দেবদেবীর নাম থেকে থাকতে পারে যাদের তারা উপাসনা করত, এবং তাদের প্রতীক হিসাবে সম্ভবত নানা জীবজন্তুর কল্পনা করা হয়েছিল। পরবর্তীকালেও নানা মন্ত্রতন্ত্র, ধাতব পাত এবং ভূর্জপত্রে লিখে রাখার প্রচলন লক্ষ্য করা গেছে। ধর্মীয় লেখগুলি ধর্ম ও নৈতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত। হরপ্পার কিছু কিছু শিলও সম্ভবত উপাসনাতে ব্যবহার করা হয়েছিল। তবে অনেক পরবর্তীকালে মৌর্য সম্রাট অশোকের বেশ কিছু লেখকে ধর্মীয় লেখর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে ধরা যেতে পারে, যেখানে তিনি প্রজাদের উদ্দেশ্যে নানা ধরনের ধর্মীয় উপদেশ প্রদান করেছেন। তাই সেগুলিকে কিন্তু সঙ্গত কারণেই ধম্মলিপি নামে অভিহিত করা যেতে পারে। অশোকের শিলালেখগুলি প্রশাসনিক লেখর প্রকৃষ্ট উদাহরণ। সেগুলি ছাড়াও খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর সোহগৌরা তাম্রলেখ প্রশাসনিক লেখর অপর একটি উদাহরণ। প্রথম রুদ্রদামনের জুনাগড় শিলালেখ প্রশাসনিক লেখর অপর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। উত্তর ও দক্ষিণ ভারতে প্রচুর সংখ্যায় যে তাম্রলেখগুলি পাওয়া গেছে সেগুলির অনেকগুলিতেই প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এই প্রসঙ্গে হর্ষবর্ধনের বাঁশখেরা তাম্রশাসনের উল্লেখ করা যেতে পারে। বিশেষ করে রাজনৈতিক ইতিহাসের দিক থেকে বিচার করলে প্রশস্তির গুরুত্ব অপরিসীম। সাধারণত এগুলিতে সংশ্লিষ্ট শাসকের নাম এবং বংশ পরিচয় থাকে, এবং তার সঙ্গে থাকে তার বিভিন্ন কীর্তিগাথা, রাজনৈতিক ও প্রশাসনিক কীর্তি, সমকালীন যে সমস্ত শক্তি তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তাদের কথা, সমকালীন প্রশাসন, রাজনৈতিক আদর্শ, শাসকের ব্যক্তিগত কার্যাবলীর কথা,
তাঁর বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতা, দান প্রভৃতি এবং তাঁর সঙ্গে পৌরাণিক বিভিন্ন কাহিনীর সংযুক্ত থাকার কথা, যেখানে তাঁর বংশকে গৌরবান্বিত করার প্রয়াস লক্ষ্য করা যায়। কিন্তু এগুলির ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো, এগুলি যারা রচনা করতেন তাদের প্রবণতাই থাকত তাদের পৃষ্ঠপোষক শাসকের কীর্তিকলাপকে অতিরঞ্জিত করে তুলে ধরা। বিভিন্ন ধরনের প্রশস্তির কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লেখো, সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভ লেখো, যেটির রচয়িতা ছিলেন হরিসেন, যিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। উষবদাতের নাসিক গুহা লেখো, এই উষবদাতও ছিলেন শকরাজ নহপানের জামাতা। এছাড়াও প্রথম রুদ্রদামনের জুনাগড় শিলালেখ, গৌতমী বলশ্রীর নাসিক গুহালেখ বা নাসিক প্রশস্তি, যেখানে গৌতমীপুত্র সাতকর্ণীর বিভিন্ন কীর্তিকলাপ এবং তার যে কৃতিত্ব সেগুলির উল্লেখ আছে। রাজা চন্দ্রের মেহেরাউলি স্তম্ভলেখ, স্কন্দগুপ্তের জুনাগড় শিলালেখ, স্কন্দগুপ্তের ভিতারি শিলালেখ, যশোধর্মনের মান্দাসোর স্তম্ভলেখ, রবিকীর্তির আইহোল লেখ, যেখানে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর বিভিন্ন কীর্তিকলাপের বা সাফল্যের বর্ণনা দিয়েছেন, এবং বীর পুরুষদত্তের নাগার্জুনকোন্ডা লেখ। ভারতে প্রচুর সংখ্যায় নিবেদনিক বা নিবেদনমূলক লেখ পাওয়া গেছে। পিপরাওয়াতে বুদ্ধের উদ্দেশ্যে নিবেদন করা একটি ভাস, যেখানে একটি লেখ পাওয়া গেছে। বেশনগর বা বর্তমান বিদিশাতে পাওয়া গেছে হেলিওডোরাসের গরুড় স্তম্ভলেখ, যেটি স্থানীয়ভাবে হেলিওডোরাস পিলার নামে পরিচিত। বিভিন্ন মন্দির বা দেবস্থান নির্মাণ এবং সেখানে দেবমূর্তি স্থাপনকে স্মরণীয় করে রাখতে এই ধরনের লেখ সৃষ্টি করা হয়েছিল। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে দ্বিতীয় কুমারগুপ্ত ও বন্ধুবর্মণের সময়কালের মান্দাসোর লেখর কথা, এবং স্কন্দগুপ্তের ভিতারি স্তম্ভ লেখর কথা, এবং দ্বিতীয় পুলকেশীর সময়ে আইহোল লেখর কথা। বিভিন্ন সময়ে প্রাপ্ত দানপত্রের সংখ্যা প্রচুর। বিভিন্ন উপলক্ষে এই দানগুলি করা হয়েছিল এবং শাসক ও প্রজা উভয়ই তার সঙ্গে যুক্ত ছিল। বিভিন্ন দানপত্রে সন্ন্যাসীদের উদ্দেশ্যে গুহা বা অট্টালিকা দানের কথা আছে। কোনো কোনো দানপত্রে এককালীন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থদানের উল্লেখ আছে। এই অর্থ থেকে ব্রাহ্মণ ও দরিদ্রদের প্রতিপালনের ব্যবস্থা করা হতো বা মন্দিরে দীপ প্রজ্বলন করা হতো। বিভিন্ন দানপত্রে মঠ, শিক্ষা প্রতিষ্ঠান বা ব্রাহ্মণদের উদ্দেশ্যে জমি বা গ্রাম দানের উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন ঐতিহাসিক ঘটনার স্মারক লেখগুলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্ম বা মৃত্যু বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ পাওয়া যায়। এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ উদাহরণ হল অশোকের রুম্মিনডেই লেখ, কোলহাপুরের সিলহর, কল্যাণীর চালুক্য, রাষ্ট্রকূট বা যাদবদের এই ধরনের বহু লেখ পাওয়া গেছে। কোনো কোনো লেখতে বিভিন্ন কাব্যিক বা নাটকীয় প্রতিফলন লক্ষ্য করা যায়, যেগুলির উদ্দেশ্য প্রধানত সাহিত্য। যেমন কুশীনগরের মহানির্বাণ স্তূপে একটি তাম্রপট্ট পাওয়া গেছে, যেখানে এই ধরনের 13টি পংক্তি এবং বুদ্ধের উদানসূক্ত খোদাই করা আছে। লেখগুলিকে সাধারণত পাওয়া গেছে পাথরের উপর বা তাম্রপট্ট বা অন্যান্য ধাতব পাতের উপরে। অশোক নিজেই উল্লেখ করেছিলেন যে তিনি তাঁর বিভিন্ন নির্দেশাবলী পাথরের উপরে খোদাই করাচ্ছেন, যাতে সেগুলি দীর্ঘস্থায়ী হয়। এগুলি খোদাই করা হয়েছিল
অনেক সময়ে সাধারণ পাথর, স্তম্ভ, পাথরের স্ল্যাব, পথ, মূর্তির পিছনের অংশে, ভাস ও সম্পুট বা কৌটার উপরে, ক্রিস্টালের প্রিজমের ওপরে, মন্দির গাত্রে, মন্দিরের স্তম্ভে, গুহা প্রভৃতিতে। ধাতুর মধ্যে তাম্র ছিল বিশেষভাবে ব্যবহৃত। তাম্রের ওপর খোদাই করা লেখকে সাধারণত তার বিষয়বস্তু অনুসারে তাম্রপট্ট, তাম্রশাসন, শাসনপট্ট, দানপত্র প্রভৃতি নামে অভিহিত করা হয়ে থাকে। লক্ষণীয় বিষয়, ভূমিদান সংক্রান্ত ঘোষণাগুলি সাধারণত তাম্রপট্টে করা হতো এবং সেগুলি দান গ্রহীতাকে প্রদান করা হতো এবং তা অনেকটা দানগ্রহীতার কাছে দলিলের মতো কাজ করত। ঐতিহাসিক দিক থেকে লেখর গুরুত্ব অপরিসীম। সেগুলি যেহেতু পাথর বা ধাতুর ওপর খোদাই করা হতো, তাই সেগুলিকে কোনোভাবেই বিকৃত করা যেত না। তদুপরি আমরা যখন লেখগুলিকে ঐতিহাসিক উপাদান হিসেবে ব্যবহার করছি, তখন নিশ্চিতভাবে জানি যে সেখানে যা দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে অতীতে তাই লেখা হয়েছিল। কিন্তু অন্যদিকে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে পরবর্তীকালে অনেকেই তাকে বিকৃত করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। লেখর ক্ষেত্রে কিন্তু তা একেবারেই নেই। লেখতে ব্যবহৃত লিপিগুলিও সেই লেখর আনুমানিক সময়কাল নির্ধারণে বা সমকালীন ঘটনার কাল নির্ণয়ে ভূমিকা পালন করে থাকে। লেখর অবস্থানও কিন্তু ইতিহাস নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন লেখর পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, তবে হরপ্পার লিপিগুলি আজও রহস্যের অন্তরালে থেকে গেছে। প্রাচীন ভারতের মুদ্রা সংক্রান্ত গবেষণা ইতিহাস রচনাকে সমৃদ্ধ করেছে। এই বিষয়ে দ্য নিউমিসমেটিক সোসাইটি অফ ইন্ডিয়া নিরন্তর কাজ করে চলেছে। বিভিন্ন ধাতুর মুদ্রা হতে পারে, যেমন স্বর্ণ, রৌপ্য এবং তাম্র মুদ্রা। মুদ্রা সংক্রান্ত গবেষণা ইতিহাস পুনর্নির্মাণে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এদেশের বিভিন্ন স্থানে যে সমস্ত শাসক রাজত্ব করেছিলেন তাদের নাম জানা যেতে পারে মুদ্রা থেকে। অনেক ক্ষেত্রে এমন শাসক আছেন যাদের সম্পর্কে জানার ক্ষেত্রে মুদ্রাই একমাত্র উপাদান। এই মুদ্রাগুলি ছাড়া তাঁর অস্তিত্বের কথাই অজানা থেকে যেত। পুরাণের মতো অন্য উপাদান থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে নেওয়ার ক্ষেত্রেও মুদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইতিহাসের কালানুক্রম সঠিকভাবে নির্ণয়ের ক্ষেত্রে মুদ্রা বিভিন্নভাবে সাহায্য করতে পারে। যে বৎসর মুদ্রা প্রচলন করা হয় সেই বৎসরের উল্লেখ তাতে অনেক সময়ই থাকে। সেখান থেকে ওই সময়কাল সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো শাসকের সময়ে প্রচলিত অসংখ্য মুদ্রা থেকে সেই শাসকের সময়কালের নানা ঘটনা, এমনকি তার সিংহাসন আরোহণ থেকে শুরু করে মৃত্যুর সময়কাল পর্যন্ত জানা যেতে পারে। যেমন সমুদ্রগুপ্তের রাজত্বকাল নির্ণয়ে মুদ্রার ভূমিকা অনস্বীকার্য। মুদ্রা প্রাপ্তির স্থান থেকে সেই শাসকের সাম্রাজ্যের বিস্তৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা করে নেওয়া যায়। ভারতে প্রভূত সংখ্যায় রোমক মুদ্রার প্রাপ্তি রোম সাম্রাজ্যের সঙ্গে ভারতের বাণিজ্যের ইতিহাস সুস্পষ্টভাবে বুঝতে সাহায্য করে। এখানকার মানুষের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং সমুদ্র বাণিজ্যে তাদের অংশগ্রহণ সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা করা যেতে পারে। মুদ্রায় খোদাই করা বিভিন্ন শাসকের প্রতিকৃতি থেকে সেই শাসকের পোশাক থেকে শুরু করে তাদের বিভিন্ন বিনোদন ও শখের ব্যাপারে ধারণা করা যায়। মুদ্রা থেকে কোনো অঞ্চলের মানুষের সমৃদ্ধির কথা জানা যেতে পারে। যদি মানুষের হাতে স্বর্ণ বা রৌপ্য মুদ্রার প্রাচুর্য দেখা যায়, তাহলে অনুমান করা যেতে পারে
যে তারা সমৃদ্ধির মধ্যে বসবাস করছে। কিন্তু যদি তাম্র মুদ্রার প্রাচুর্য দেখা যায়, তাহলে বিষয়টি হয়ে দাঁড়ায় বিপরীত। অনেক সময় মুদ্রার মানের অবনমন থেকে অনুমান করা যায় যে সেই সময়কালে ওই এলাকায় সংকটের মেঘ ঘনীভূত হচ্ছিল। যেমন হুন আক্রমণের সময়ে গুপ্তদের মুদ্রার মানের অবনমন ঘটেছিল। গুপ্তদের মুদ্রায় ব্যবহৃত বিভিন্ন প্রতীক থেকে অনুমান করা যায় তারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। মুদ্রার ক্ষেত্রেও যেহেতু তাকে বিকৃত করার কোনো সুযোগ নেই, তাই সেখান থেকেই প্রকৃত তথ্য উদ্ঘাটন করা সম্ভব। শাসকগণ ছাড়াও অন্যান্য কর্তৃত্বকারী সংগঠন যেমন শ্রেণী বা সংঘ বা গিল্ড মুদ্রা প্রচলন করতে পারত। সেখানে কিন্তু সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল না। তবে ভারতের প্রাচীনতর মুদ্রাগুলি কেবল বিভিন্ন চিত্র বা চিহ্ন, সেখানে কোনো মূর্তি খোদাই করা নেই। অনেক সময়ে মুদ্রাগুলি ছাঁচে ফেলে তৈরি হলেও অঙ্ক চিহ্নিত মুদ্রাগুলিতে বিভিন্ন চিহ্ন দেখা যেত। এগুলি ধাতুখণ্ডের উপরে ছাপ ফেলে তৈরি করা হতো। সেখানে কোনো প্রতিকৃতি বা লেখ না থাকায় সেখান থেকে প্রভূত তথ্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 1924 খ্রিস্টাব্দে তক্ষশিলার নিকটে ভীমরাউন্ডে কিছু মুদ্রা পাওয়া গিয়েছিল। এগুলিও ছিল অঙ্ক চিহ্নিত মুদ্রা বা পাঞ্চ মার্কড কয়েন্স, এবং এগুলি নন্দ মৌর্যদের সমকালীন। সাম্প্রতিককালে অধ্যাপক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁর নিউমিসমেটিক আর্ট অফ ইন্ডিয়া গ্রন্থে মুদ্রার শৈল্পিক দিকগুলি নিয়ে আলোচনা করে তার নান্দনিক দিকের ব্যাপারে নতুন আলোকপাত করেছেন। প্রাচীন ভারতের প্রত্নাবশেষ যেমন প্রাসাদ বা নগরের ধ্বংসাবশেষ, পাথর বা ধাতুর মূর্তি, টেরাকোটা, বিভিন্ন অলঙ্করণ, মৃৎপাত্র প্রভৃতি থেকেও প্রচুর তথ্য পাওয়া যেতে পারে। বিভিন্ন প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ যেমন হরপ্পা, মহেঞ্জোদারো বা তক্ষশিলা থেকে বহু অজানা তথ্যের সন্ধান পাওয়া গেছে এবং প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত ধারণার অবসান ঘটেছে। যেমন সিন্ধু সভ্যতার আবিষ্কারের পরেই আর্য পূর্ববর্তী সময়কাল সম্পর্কে আলোচনা শুরুর সুযোগ পাওয়া গিয়েছিল। তক্ষশিলার উৎখনন কুষাণদের ইতিহাস সম্পর্কে আলোকপাতের পাশাপাশি সেখানকার প্রাপ্ত মূর্তিগুলি থেকে গান্ধার শিল্পের আলোচনায় নতুন দিগন্ত খুলে যায়। পাটলিপুত্রে উৎখনন চালিয়ে মৌর্যদের প্রাচীন রাজধানী সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব হয়েছে। কম্বোডিয়ার অঙ্করভাট এবং জাভার বরবুদুর প্রাচীন ভারতের মানুষের সাংস্কৃতিক এবং ঔপনিবেশিক কর্মকাণ্ডের পরিচয় বহন করছে। ঝাঁসির দেওগড় বা কানপুরের নিকটে ভিতরগাঁও গুপ্তযুগের শৈল্পিক নিদর্শনের সাক্ষ্য বহন করছে। সারনাথ উৎখনন থেকে বৌদ্ধ ধর্ম ও অশোকের সময়কাল সম্পর্কে ধারণা সম্প্রসারিত হয়েছে। সুতরাং উপসংহারে আমরা বলতে পারি যে সাহিত্যিক উপাদানের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক উপাদানও প্রাচীন ভারতের ইতিহাসের নির্মাণ ও পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতে প্রত্নতাত্ত্বিক খননকার্যের অগ্রগতি হলে ভবিষ্যতে প্রাচীন ভারতের ইতিহাসের চর্চা যে আরও সমৃদ্ধ হবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ কম। আমাদের এই আলোচনা এখানেই শেষ হলো। সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল পাঠ হিস্ট্রি and follow our official Facebook page.